নমস্কার, আমি রয়েছি আপনাদের সাথে সুপর্ণা, আর আপনারা দেখছেন ভোরের সংবাদ। আজ সকালে শহর কলকাতার বুকে ঘটে গেছে এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট। কাল রাতের বৃষ্টিতে রীতিমতো বানভাসী শহর কলকাতার অলিগলি, আর তার মধ্যেই রাজপথে ঘটে গেল এক দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু ঘটল বিশিষ্ট চিত্রশিল্পী অঙ্কন মিত্রের। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, গভীর রাতেই ঘটে গেছে এই ভয়াবহ দুর্ঘটনা। ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তার মধ্যেই পড়ে থাকতে দেখা গেছে মৃতদেহটিকে। এটা কি নিছকই কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। চলে যাচ্ছি পরের খবরে। নিউজ চ্যানেলে খবরটি দেখছিল সৃজন। এই মুহূর্তে তার ঠোঁটে ফুটে উঠেছে ঘৃণা আর তাচ্ছিল্য ভরা এক মৃদু হাসির রেশ। হাতে আর মাত্র 7টা দিন, তার মধ্যে শেষ করতে হবে এই পেন্টিংটাকে। নাওয়া খাওয়া ভুলে বিখ্যাত চিত্রশিল্পী অঙ্গন মিত্র সম্পূর্ণরূপে ডুবে রয়েছেন তার পেন্টিংয়ের মধ্যে। দৃপ্ত দৃষ্টিতে ক্যানভাসের উপর একের পর এক আঁচড় কেটে যাচ্ছেন অঙ্গন মিত্র। ঠোঁটের কোণে ফুটে উঠেছে চওড়া হাসির রেশ, যেন এক যুদ্ধ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন উনি। জয়ের মুকুট যেন তার থেকে 2 কদম দূরেই দাঁড়িয়ে রয়েছে। স্যার, আসবো? সৃজন অঙ্গনের একনিষ্ঠ শিষ্য, অঙ্গনের সর্বক্ষণের সঙ্গী বলা চলে। নিজে এখনো অবধি সম্পূর্ণরূপে একজন শিল্পী হয়ে উঠতে না পারলেও চিত্র সমালোচক হিসেবে অঙ্গনের কাছে ওর বিশেষ সুনাম আছে। অতি সূক্ষ্ম খুঁতগুলো পর্যালোচনা করার বিশেষ ক্ষমতা রয়েছে ওর। তাই যে কোনো এক্সিবিশনে পেন্টিং পাঠানোর আগে অঙ্গন একবার হলেও সৃজনের মতামত নিয়ে থাকে। সৃজনের ডাকে হুঁশ ফেরে অঙ্গনের। কে? ও সৃজন, এসো এসো। এই নিন স্যার, আপনার ফেভারিট ব্ল্যাক কফি। আরে ডিয়ার, তুমি আবার এত কষ্ট করতে গেলে কেন? হরি কাকাকে বললেই তো হতো। না না স্যার, আপনাকে নিজের হাতে করে কিছু খাওয়াতে আমার বেশ ভালোই লাগে। নিন নিন, ধরুন খেয়ে নিন, নাহলে কফিটা ঠান্ডা হয়ে যাবে। নিজের হাতটা বেসিনে ধুয়ে তোয়ালে মুছতে মুছতে অঙ্গন টেবিল থেকে কফি মগটা তুলে নেয়। বুঝলে সৃজন, পেন্টিংটা অলমোস্ট ডান। তাও মনে হচ্ছে কিছুটা খামতি রয়ে গেছে এই ছবিটাতে। কিন্তু সেই খামতিটা যে কি, সেটাই ঠিক ধরতে পারছি না। বলছি, তুমি একবার দেখো তো। আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ চিত্র এটা, অ্যাক্সিডেন্ট। অঙ্গনের আঁকা চিত্রগুলি বরাবরই হয় অন্যদের থেকে একেবারেই আলাদা, ভিন্ন ধারার, যার মধ্যে থাকে অন্ধকার বিষাদ যন্ত্রণা, তার মধ্যে থাকে বিচ্ছেদের ব্যথা, শত সহস্র মানুষের জীবনযুদ্ধের লড়াইয়ের কথা, কখনো বা থাকে সর্বহারা মানুষদের সব কিছু হারানোর অব্যক্ত যন্ত্রণার কথা। তেমনি এবারের তার পেন্টিংয়ের থিম হচ্ছে অ্যাক্সিডেন্ট। মুখোমুখি 2টি গাড়ির ধাক্কা একটি এসইউভিকে নির্মমভাবে পিষে দেয়। একটা 10 চাকার লরি। ঘটনাচক্রে ড্রাইভার সম্পূর্ণরূপে থেতলে যায়। তার রক্তাক্ত শরীরটা কিছুটা অংশ বেরিয়ে এসেছে গাড়ির বাইরে, কিন্তু বেশিরভাগ অংশটাই এখনো গাড়ির ভেতরেই চেপে রয়েছে। অটোর নানান পার্টের সাথে পিষে গেছে ওনার শরীরটা। আর গাড়ির ভিতরে থাকা 2জন মানুষ ছিটকে পড়েছে রাস্তায়। একটি ছোট্ট বাচ্চা ছেলে আর তার মায়ের রক্তাক্ত দেহ পিচের রাস্তায় পড়ে রয়েছে। বাচ্চাটার মুখ দিয়ে ভলকে ভলকে রক্ত উঠছে, আর সম্ভবত শিশুটির মা নিজের শরীরটাকে প্রাণপণে টেনে হিচড়ে সন্তানের কাছে পৌঁছানোর আপ্রাণ প্রচেষ্টা করছে। তার দিকে হাত বাড়িয়ে বাচ্চাটাকে ছোঁয়ার চেষ্টা করছে সেই অভাগী মা। রক্তে ভিজে যাচ্ছে কালো পিচের রাস্তাটা।
করুণ আর্তনাদে যেন বুক ফাটা কান্না জীবন্ত রূপে বেরিয়ে আসতে চাইছে ক্যানভাস ছেড়ে। এই যন্ত্রণা, এই আরতিকে দেখিয়ে লাখ লাখ টাকা উপার্জন করবে অঙ্গন। পাবলিক এই ছবি দেখবে আর আহা উহু করবে বড়জোর। আর সেই সেন্টিমেন্ট ইমোশনকে হাতিয়ার করে নিজের শিল্পকে নিয়ে ব্যবসা করবেন এই শিল্পীরা। যা দেখলে মানুষ আটকে উঠবে, রাতের ঘুম উড়ে যাবে, দর্শকের তবেই তো মুনাফা। সাথে সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পীর সম্মান লাভ করবে অঙ্গন মিত্র। বরাবর সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে একের পর এক সফলতার চূড়ায় উঠেছে, শিল্পীর খ্যাতি লাভ করেছে গ্রেট অঙ্গন মিত্র। তাই এবারও এশিয়ার দ্য গ্রেট এশিয়ান পেইন্টিং অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত এক্সিবিশনে অংশগ্রহণ করে নিজের শিল্পকে লক্ষাধিক টাকার বিনিময়ে দেশে বিদেশে বিক্রি করাই তার প্রধান উদ্দেশ্য। এই এক্সিবিশনে অংশগ্রহণের মাধ্যমে অঙ্গনের খ্যাতি পৌঁছে যাবে আন্তর্জাতিক স্তরে। তাই সাধারণ মানুষের ইমোশনকেই নিজের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে অঙ্গন। এসব দুর্ঘটনা, শিশুশ্রম, নারী পাচার কিংবা অনাহারে দুর্ভিক্ষে মৃত্যু পথযাত্রী মানুষগুলোর যন্ত্রণাকে নিজের ক্যানভাসে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার কাজে অঙ্গনের জুড়ি মেলা ভার। এইসব ছবি দেখেই তো বিদেশ থেকে আসা নামি দামি শিল্পীরা আহা উহু করবে, কিংবা খুব বেশি হলে নিজেদের রুমালের দুফোঁটা চোখের জল মুছবে, আর খুব বেশি হলে সহানুভূতিশীল হয়ে লাখ লাখ টাকা খরচ করে এইসব চিত্রগুলোকে কিনে নিজের ঘর সাজাবে। সমাজের কাছে হয়ে উঠবে সো কল্ড ফ্যাসিনেটিং পার্সোনালিটি, কিংবা হয়ে উঠতে পারেন সর্বশ্রেষ্ঠ সহানুভূতিশীল মানুষদের একজন। আজকের দুনিয়াতে টাকার কাছে ইমোশন, সহানুভূতি সবকিছুই পণ্যদ্রব্যে রূপান্তরিত হয়ে চলেছে প্রতি মুহূর্তে। আর এটাই যে আজকের দিনে আধুনিক পৃথিবীতে আধুনিক মানসিকতা সম্পন্ন মানুষদের প্রধান পরিচয় বাহক। থ্যাঙ্কস ফর দ্য কফি। সৃজন, তুমি প্লিজ একবার ছবিটা দেখে বলো কেমন হয়েছে, বা কি খামতি রয়ে গেছে ছবিটার মধ্যে। স্যার, আমি কি অত ভালোভাবে বুঝতে পারবো? আরে আপনার আঁকা সব ছবিগুলো তো হয় একেবারে আলাদা, আর বড্ড ভয়ানক, রাতে ঘুম আসতে চায় না। ওহ ডিয়ার, তাকেই তো শিল্প বলে, যা তোমাকে রাতে ঘুমোতে দেবে না। মানুষের ইমোশন, মানুষের ভয়, আতঙ্ক, এইসব নিয়েই যে আমার কারবার। এবারে যে ছবিটা এঁকেছি সেটা আমার জীবনের আঁকা ওয়ান অফ দ্য বেস্ট পেন্টিং হতে চলেছে। অঙ্গনের অনুরোধে সৃজন একবার ছবিটার দিকে তাকিয়ে চমকে ওঠে। এ কি বীভৎস ছবি এঁকেছেন অঙ্গন মিত্র! এতটা নিষ্ঠুরতাও কি কোনো শিল্পী নিজের শিল্পের মধ্যে ফুটিয়ে তুলতে পারে? আপনি কি এটা এঁকেছেন? মানে এতটা নিষ্ঠুরতা ফুটিয়ে তোলার কি খুব দরকার ছিল স্যার? এই যে একেবারেই জীবন্ত বলে মনে হচ্ছে। শিশুটির মায়ের মুখের এই অব্যক্ত যন্ত্রণা মনের মধ্যে চরম হাহাকারের সৃষ্টি করেছে। অ্যাক্সিডেন্টের মতো একটা সেন্সিটিভ বিষয়কে এইভাবে তুলে ধরার সত্যি কি কোনো প্রয়োজন ছিল? শিল্প সৃজন, শিল্প। শিল্পীর কাজ হচ্ছে তার শিল্পকে জীবন্ত রূপ দেওয়া, আর আমিও সেটাই করেছি। আর অ্যাক্সিডেন্ট জিনিসটার মধ্যেই একটা আলাদা ব্যাপার আছে। ইটস টু মাচ ফ্যাসিনেটিং। মানুষের হৃদয়ে সহজেই দাগ কেটে যাবে। আর সত্যি বলতে কি, সেদিন ওই মহিলাও ঠিক এইভাবেই বাঁচার আরতি জানাচ্ছিলেন। আমি জাস্ট সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। এবার বলো, আমার হাতের কাজ সার্থক হয়েছে কি না? এক মুহূর্তের জন্য যেন সৃজনের পায়ের তলার মাটিটা কেঁপে উঠল। মানে আপনি কি ওই ঘটনাটা স্বচক্ষে হতে দেখেছেন? মানে মানে এমন বিভৎস দুর্ঘটনা? দেখেছি বই কি, একেবারে সামনে থেকেই দেখেছি বলতে পারো। সেইবার
কেরালার কাছে একটা গ্রামে গিয়েছিলাম নতুন কিছু আইডিয়ার সন্ধানে। তা এমন কিছু খুঁজে না পাওয়ায় মনটা বেশ খারাপ করেই ফিরে আসছিলাম। আস্তে আস্তে ওই মাঝরাত হয়ে গিয়েছিল। সেই সময় আমি হাইওয়ে ধরেই ফিরছি। হঠাৎ দেখি আমার সামনে থাকা এসইউভিটার সাথে উল্টো দিক থেকে আসা একটা লরির একেবারে মুখোমুখি ধাক্কা। ছবিতে যে দৃশ্যটা ফুটিয়ে তুলেছি একেবারেই হুবহু এক। তা আমি আর সময় নষ্ট না করে রাস্তার পাশের একটা জায়গায় গাড়িটা পার্ক করে ঝটফট এই দৃশ্যটা একটা স্কেচ বানিয়ে নিই। তবে সেই সময় সবটা করা সম্ভব হয়নি। মধ্যরাত হলেও এত বড় একটা দুর্ঘটনা খবর পেয়ে আশেপাশের লোকেরা ছুটে এসেছিল। তাই আমাকে আবার অন্য পথ ঘুরে হোটেলে ফিরতে হলো। পুলিশ টুলিশ এসে গেলে আবার উটকো ঝামেলায় পড়তে হতো, তাই আর সময় নষ্ট করিনি। সৃজন হতবাগের মতো কথাটা শুনছিল। এবার সে বলে উঠল, আপনার চোখের সামনে ওই ঘটনাটা ঘটলো আর আপনি ওই মহিলা আর ওনার সন্তানকে হসপিটালে নিয়ে যাওয়ার বদলে এসব ব্যবস্থা না করে আপনি ছবি আঁকছিলেন? কেউ সাহায্য চায়নি আপনার? চেয়েছিল। ওই মহিলা যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল সেই মুহূর্তে ওনার নজর পড়ে আমার উপর। আমি তখন গাড়িতে বসে এক মনে কাজ করে যাচ্ছি। ওদের প্রতিটা অভিব্যক্তি, ফেস এক্সপ্রেশনগুলো ক্যাপচার করার চেষ্টা করছিলাম। ওই মহিলা তখন অনেকবার হাত নাড়া দিয়ে সম্ভবত আমাকেই ডাকছিলেন। আর পরের কথাগুলো বলতে গিয়েও চুপ করে যায় অঙ্গন মিত্র। স্যার, আপনি অসহায় মানুষ দুটোকে ওই অবস্থায় দেখেও কোনো সাহায্য করলেন না? ওদের ওই অসহায়তার সুযোগ নিয়ে স্কেচ করতে ব্যস্ত ছিলেন? হ্যাঁ, তো আমার যেটা কাজ সেটা তো আমাকেই করতে হবে নাকি? যার যেটা কর্ম। তাছাড়া ওই গোল্ডেন মুভমেন্টটা মিস করে ওদের হেল্প করতে যাওয়া তখন আমার কাছে বোকামি ছাড়া আর কিছুই হতো না। আর আহতদের সাহায্য করার জন্য পুলিশ আছে, আরো অনেকে আছে। আমি শিল্পী মানুষ, অযথা ওইসব রক্তে ফক্তে হাত দেওয়ার আমার কোনো ইচ্ছাই নেই। অঙ্গন তখনও ভুরু কুচকে তাকিয়ে আছে তার সদ্য সমাপ্ত হওয়া ছবিটার দিকে। হ্যাঁ, ছবির মতো একখানা ছবি বানিয়েছে বটে সে। এই ছবিটার জন্যই একদিন অঙ্গন অমর হয়ে উঠতে পারে শিল্পী জগতে। স্বর্ণাক্ষরে লেখা থাকতে পারে তার নাম। এটাই হতে পারে তার প্রফেশনাল লাইফের মাস্টার স্ট্রোক। সবই ঠিক আছে, কিন্তু তাও যেন সেই একটা নেই মনে হচ্ছে কোথাও। একটা কিছু খামতি রয়ে গেছে। এই ছবিটা যেন কোনো অজ্ঞাত কারণে ঝিমিয়ে পড়ে আছে প্রাণহীনের মতো। সৃজন অঙ্গনের মুখ থেকে এই ছবির পেছনে থাকা গল্পটা জানার পরে ভেতরে ভেতরে রাগে ঘেন্নায় জ্বলে উঠল। মুহূর্তের জন্য চোখ যেন বুঝে ফেলল সৃজন। না, তেমন কোনো ত্রুটি নেই। প্রতিটি রেখা যেন অগ্নিশিখার মতো তার ধ্বংসাত্মক লিলিহান ভঙ্গিমায় আপন ছন্দে নিয়ে এসে চলছে সাবলীল স্ট্রোক। না, এই ছবি আর দেখতে ইচ্ছা করছে না। বড়ই হিংস্র, নিষ্ঠুর, স্বার্থপর এই ছবি। দেখলে সৃজন, কেমন লাগলো তাই বলো? অত্যন্ত আগ্রহ সহকারে জানতে চায় অঙ্গন। চমৎকার হয়েছে স্যার পেন্টিংটা, বাট এই মহিলার ওনার চোখের দৃষ্টিটা যেন আমার কেমন একটা লাগছে। মানে ওই চোখের দিকটা যদি আপনি একটু দেখে নেন তো খুব ভালো হয় আশা করি। আর পুরো চোখটাই যেন কেমন একটা অন্ধকার ছেয়ে আছে। আর তাছাড়া এই যে এই আকাশটা, আর এই আকাশের রঙটা তো এতটা ব্রাইট হওয়ার কথা নয়।
মানে এই ছবির মধ্যে তো কোনো রকম আনন্দ উচ্ছ্বাস বা প্রাণের চিহ্ন নেই। আর সেই স্থানে দাঁড়িয়ে এই হালকা কমলা লালচে রঙের মিশ্রণে ঘিরে যে এই 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 আকাশে যে সূর্য উদয় যে চিহ্ন বহন করে যে প্রাণের প্রতীক, তাই এই মৃত্যুপুরীর মতো ভয়াবহ ছবিতে তা যে বড়ই বেমানান। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ সৃজন। আসলে মাথা ফেটে গাঢ় কালচে রক্ত গড়িয়ে ওনার চোখের উপরে পড়েছিল, তাই সেই দৃশ্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। আসলে কি বলতো সৃজন, আমরা শিল্পীরা তাদের শিল্পকে নিজের মতো করে পরিবর্তন করতে পারি, কিন্তু আমাদের এই প্রকৃতি সে যে বরাবরই নিজের খেয়ালেই চলে সৃজন। আসলে ওই যে তোমাকে বললাম না, এটা বাস্তব ঘটনা। আর এই অ্যাক্সিডেন্টটা তো ওই ভোরের দিক করেই হয়েছিল, তাই সেই সময়ের দৃশ্যটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। কিন্তু তুমি যখন বলছো এই আকাশ আর ওই মহিলার চোখটা বেমানান লাগছে, তখন আমি অবশ্যই এটা পরিবর্তন করব। বাই দ্য ওয়ে, এই সামান্য বিষয়টা যে তুমি নোটিস করেছো, এটাই অনেক সৃজন। ফিউচারে তুমি একজন বিশিষ্ট চিত্রশিল্পী হবে, সে বিষয়ে আমি নিশ্চিত। অঙ্গনের মুখে সে দিনকার দুর্ঘটনার কথাটা শোনার পর সৃজনের চোখ থেকে নীরবে এক বিন্দু জল গড়িয়ে পড়ে। ভিতরে একটা অদ্ভুত যন্ত্রণা হচ্ছে, ভীষণ রাগ আর ঘৃণা হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর। সৃজন তাও একটা মেকি তাচ্ছিল্যপূর্ণ হাসি নিজের ঠোঁটের কোণায় ফুটিয়ে তুলল। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা স্যার, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? অফকোর্স, বলো না, কি জানতে চাও? আচ্ছা স্যার, সেই দিন আপনি চোখের সামনে ওই রকম ভয়াবহ দুর্ঘটনাটা দেখার পরও কিভাবে এমন নির্বিকার চিত্তে পেন্টিং করেছিলেন? মানে আপনার কি একবারও মনে হয়নি যে গাড়ি থেকে নেমে ওনাদের সাহায্য করা উচিত? আই অ্যাম ভেরি মাচ প্রফেশনাল সৃজন। এই মুহূর্তে আমার যেটা করণীয় সেটাই তো আমি করব, তাই নয় কি? সাংবাদিকরা যেভাবে নানান বিপদ সংকুল জায়গায় গিয়ে কিংবা বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলোতে গিয়ে সেই সব মানুষগুলোর ছবি তোলে, তাদেরকে নিয়ে কথা বলতে ব্যস্ত থাকে, তাদেরকে নিশ্চয়ই ওনারা রেস্কিউ করতে যান না, কারণ ওটা ওদের কাজ নয়। ঠিক তেমনই আমি সেই সময় ওদেরকে হেল্প করতে চাইনি, কারণ সেইটা আমার কাজ বলে আমার মনে হয়নি সেই মুহূর্তে। না, কিন্তু আপনি চাইলেই তো দুটো মানুষের প্রাণ বাঁচাতে পারতেন, আর তারা নিশ্চয়ই আপনার কাছে সাহায্য চেয়েছিল। কাম ডাউন সৃজন, নিজের মাইন্ডের উপর এত প্রেশার দিও না। ইমোশন আলাদা জায়গায় আর প্রফেশনালিজম আলাদা জায়গায়। এই দুটো সত্তাকে আলাদা করতে শেখো, তবেই তুমি বড় শিল্পী হতে পারবে। তাছাড়া আমি কি বা করতে পারতাম বলো? ওদের যে অবস্থা ছিল তাতে হাসপাতালে নিয়ে যেতে যেতেই হয়তো ওরা মারা যেত। তখন আবার আমাকে পুলিশি ঝামেলায় জড়াতে হতো। তার চেয়ে বেটার অপশান হিসাবে সময় নষ্ট না করে ওদের এই মৃত্যুর মুহূর্তটা সুন্দরভাবে আমি ক্যানভাসে ফুটিয়ে তুলেছি। দেখো দেখো, তুমি দেখো, এই ছবি ওদেরকে চিরকাল অমর করে রাখবে। আমি এই কাজটা না করলে ওরা কি এইভাবে মৃত্যুর পরেও অমর হওয়ার সুযোগ পেত? বলো সৃজন, বলো। হ্যাঁ 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 হ্যাঁ। কথাটা বলে তাচ্ছিল্য ভরা একটা হাসি দেয় শিল্পী অঙ্গন মিত্র। সৃজনের চোয়াল শক্ত হয়ে উঠেছে, তাও নিজেকে সামলে বলে উঠল, কংগ্রাচুলেশন স্যার, এই ছবিগুলো সত্যিই আপনাকে অমর করে রাখবে। সৃজনের এরকম বলা কথাগুলোর মধ্যে যে বিদ্রূপের ছোঁয়া ছিল তা ঠিকই বোঝে শিল্পী অঙ্গন মিত্র। সৃজনের বয়স এখন অনেকটাই কম,
কাঁচা মাটির মতোই মন ভীষণ আবেগপ্রবণ। শিল্পী হতে যে নির্লিপ্ততার প্রয়োজনীয়তা, পরে তা আসতে সময় লাগবে ওর মধ্যে। তাই ওর কথায় কিছু মনে করে না, বরঞ্চ মৃদু হেসে সে উত্তর দেয়, বারবার মহিলাটি সেদিন চিৎকার করে সাহায্য চেয়েছিল অঙ্গনের কাছে। তিনি শিশুকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। সেই দিন দূরে দাঁড়িয়ে থাকা সাদা গাড়িটা জানলার কাছে বসে থাকা ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বারংবার সাহায্যের ভিক্ষে চাইছিল, কিন্তু সেই ডাকে সাড়া দেয়নি অঙ্গন। বরং গাড়ির সিট ভরতে এসে সেই এক্সক্লুসিভ দৃশ্যটি খাতাবন্দি করতে ব্যস্ত ছিল। তখন অঙ্গন জানত এমন একটা দৃশ্য দেখার সুযোগ সবার ভাগ্যে হয় না। একজন শিল্পী হিসেবে, বলা ভালো একজন নির্দয় শিল্পী হিসেবে, এই দৃশ্য দেখার সৌভাগ্য তার হয়েছে। রাস্তায় পড়ে থাকা মানুষগুলো মৃত্যু যন্ত্রণায় তাদের বাঁচার জন্য আকুতি, প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করার সুযোগ তা সেদিন হয়েছিল তার। হয়তো দুর্ঘটনার এমন এক বীভৎস প্রকাশ আজ পর্যন্ত খুব একটা বেশি মানুষ দেখেননি, যা সারা দেশবাসী শিল্পী অঙ্গন মিত্রের আঁকা শিল্পের মাধ্যমে দেখতে চলেছে। এই অদ্ভুত বীভৎস ছবিটাই হতে চলেছে তার এক্সিবিশনের অমূল্য মাস্টারপিস। তা বুঝতে একটু দেরি হয়নি অঙ্গন মিত্রের, তাই তো দ্রুত সেদিনকে সমগ্র দৃশ্যটার খসড়া এঁকে ফেলেছিল নিজের খাতায়। চাইলে হয়তো সেদিন ওই মেয়েটিকে এবং তার সন্তানকে সাহায্য করতে পারত সে। অনেকটা সময় ধরেই সেই মেয়েটা চেষ্টা করে যাচ্ছিল আপ্রাণ বাঁচার, তার সন্তানকে বাঁচানোর, কিন্তু অঙ্গন নিজের চোখের সামনে ছটফট করতে করতে শেষ হয়ে যেতে দেখল দুটো তরতাজা প্রাণকে। মনে মনে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল অঙ্গন। আজ রাতের মধ্যেই ছবিটাকে শেষ করে ফেলতে হবে যে কোনো প্রকারে। কাল পরশুর মধ্যে গ্যালারির লোকেরা এসে তার সাধনার ফল অর্থাৎ এই পেন্টিংসটাকে নিয়ে চলে যাবে। এই ছবিগুলোই সম্ভবত তার জীবনের শ্রেষ্ঠ কাজ হিসেবে প্রমাণিত হতে চলেছে। দুর্ঘটনা, যা আজকালকার ব্যস্ত জীবনে ঘটে চলা খুবই স্বাভাবিক একটি ঘটনা, কিন্তু তার এমন বীভৎস প্রকাশ হয়তো খুব কম মানুষই দেখেছে। সেখানে একটা মা আপ্রাণ চেষ্টা করছে তার সন্তানকে বাঁচানোর, কিন্তু সে পেরে উঠছে না। তাদের সেই যন্ত্রণা, সেই আকৃতি আর সমগ্র সমাজের এই নিষ্ঠুর নির্লিপ্ততা সকলের মনে নিশ্চয়ই দাগ কেটে যাবে। অঙ্গন আকাশটা রং বদলে দিয়ে বিভৎস কালো ঘোলাটে আকাশ আঁকছে। সেখানে চাপচাপ হয়ে কিছু স্থানে রক্তের দাগ ফুটে উঠেছে, যেন ওই দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুটির ও তার মায়ের রক্তে রেঙে উঠেছে আকাশটাও। বাবু, রাতের খাবার দিয়েছি, নিচে আসেন। অলমোস্ট কমপ্লিট তো হয়েই গিয়েছে, বাকিটা ডিনার করে আজ রাতের মধ্যেই সেরে ফেলবো। নিজের হাতে আঁকা ছবিটা একবার ভালোভাবে দেখে এক টুকরো কাপড়ে হাতটা মুছতে মুছতে বেরিয়ে যায় অঙ্গন। আজকের রান্নাটা কিন্তু খাসা করেছিস ভরা, দারুণ হয়েছে। এই সর্ষে পোস্তটা যা করেছিস না, একেবারে অমৃত। কি যে বলেন দাদাবাবু, আমি যতই ভালো রান্না করি না কেন, বৌদিমণির মতো তো হবে না গো। আর হ্যাঁ গো দাদাবাবু, বৌদিমণি কবে ফিরবেন? ওই তো পরশু সকালেই তো ফেরার কথা। আচ্ছা হরা, তুই এগুলো গুছিয়ে তুলে রাখ, বুঝলি? আমি কাজে বসি, আজ রাতের মধ্যেই শেষ করতে হবে। পরশু আবার পেন্টিংটা জমা করতে হবে। রাতের খাবার শেষ করে নিজের পেন্টিং স্টুডিওতে চলে আসে অঙ্গন। না,
চটপট কাজটা সেরে নিই। এবার ফাইনাল ফিনিশিং টাচটা দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট। সারা রাত অক্লান্ত পরিশ্রম করে রাত 3টে নাগাদ পেন্টিংটা শেষ করলো অঙ্গন। উফ, অ্যাট লাস্ট কমপ্লিট হলো আমার এত দিনের পরিশ্রম। ঠোঁটের কোনায় একটা পরিতৃপ্তির হাসি ফুটে ওঠে অঙ্গনের। ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কেন 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 সেদিন আমাদের বাঁচালেন না আপনি? কেন কেন বাঁচালেন না আমাদের? আমরা তো বাঁচতে চেয়েছিলাম, আমরা তো একটু বাঁচতে চেয়েছিলাম। সেই মহিলা ক্রমশ তার রক্তাক্ত শরীরটাকে টেনে হিচড়ে এগিয়ে আসছে অঙ্গনের দিকে। তার জ্বলন্ত চোখ দুটো দিয়ে যেন ঝরে পড়ছে রাগ, বিতৃষ্ণার ঘেন্না। তার সাথেই এগিয়ে আসছে আরও শতাধিক আহত রক্তাক্ত মানুষের দল। তাদের প্রায় প্রত্যেকেরই শরীর ক্ষত বিক্ষত, কারোর সম্পূর্ণ মুখটাই থেতলে গেছে, কিংবা কারোর মাথা ফেটে অঝরে রক্তপাত হচ্ছে। ওদের প্রত্যেকেই জ্বলন্ত দৃষ্টিতে এগিয়ে আসছে অঙ্গনের দিকে আর বলছে, কেন বাঁচালেন না আমাদের? আমরা তো বাঁচতে চেয়েছিলাম, আমরা তো একটু বাঁচতে চেয়েছিলাম। সবার মুখেই এই এক কথা যেন কানের মধ্যে গরম সীসা ঢেলে দিচ্ছে অঙ্গনের। মাথার ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আর শুনতে চাইছে না এই আর্তনাদ। এই আর্তনাদ যেন কালের কোরাল গ্রাসের মতো তার দিকে ছুটে আসছে। চারিদিকে শুধু অসংখ্য মানুষের আর্তনাদ, মৃত্যু যন্ত্রণা, অসহ্য চিৎকার যেন আকাশ বাতাসে ছড়িয়ে পড়ছে। চারিদিকে শুধু রক্ত আর রক্ত, বাতাসে তীব্র কটু রক্তের গন্ধ। সেই মৃত মানুষের দল ক্রমশ এগিয়ে আসছে অঙ্গনের দিকে। ক্রমশ রক্তাক্ত গলা পচা শরীর নিয়ে তারা এগিয়ে আসছে অঙ্গনকে শেষ করবে বলে। গভীর কালো আধারময় কোনো এক করাল গহ্বরে ক্রমশ তলিয়ে যাচ্ছে অঙ্গন। গভীরে, আরো গভীরে প্রবেশ করছে। আর সেই গহ্বরের মধ্যে থাকা হাজার হাজার পিশাচের দল তাদের কঙ্কালসার হাতগুলো বার করে টেনে নিচ্ছে অঙ্গনকে। সেই গহ্বরে নিচের দিকে চারিদিকে শুধু অন্ধকার আর রক্তের আষ্টে গন্ধে দম বন্ধ হয়ে আসছে অঙ্গনের। না, আমাকে আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি আমি। ঘরের মধ্যে হালকা একটা লালচে আভাযুক্ত লাইট ল্যাম্প জ্বলছিল। কিং সাইজ বেডের উপর বসে হাঁপাচ্ছে অঙ্গন। এই বৃষ্টি ভেজা শীতল ওয়েদারেও ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে সে। হৃৎপিণ্ডটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, যেন কেউ সজোরে হাতুড়ি পিটছে বুকের ভিতরে। ঘরের মধ্যে সব কিছুই স্বাভাবিক। চারপাশটা একবার ভালো করে চোখ বুলিয়ে নেয় অঙ্গন। না, কোনো অস্বাভাবিকতাই নেই। তার মানে সবটাই কেবল ওর কল্পনায় ঘুমিয়ে দেখা স্বপ্ন মাত্র। এতক্ষণে হাঁফড়ের মতো ওঠানামা করতে থাকা হৃৎপিণ্ডটা একটু স্বাভাবিক ছন্দে ফিরেছে। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নেয় অঙ্গন। এসব কি উল্টোপাল্টা স্বপ্নতে দেখছি আজকাল। উফ, না, একটু জল খেয়ে নি। উফ, যাই, একটু চোখে মুখে জল দিয়ে আসি। অঙ্গন ওয়াশরুমে চলে যায়। বেসিনের সামনে দাঁড়িয়ে নলটা খুলে কিছুটা জল নিয়ে মুখে চোখে দেয় সে। কিন্তু একই আয়নায় নিজের বিভৎস চেহারাটা দেখে নিজেই কেঁপে ওঠে অঙ্গন। ওর সারা মুখে জল নয়, তার জায়গায় লেগে রয়েছে রক্ত, তাজা রক্ত। ওর দুই হাত দিয়ে গড়িয়ে নামছে সেই গাঢ় লাল রক্ত। নল দিয়ে জলের ধরার জায়গায় অনবরত পড়ে চলেছে রক্তের ধারা। এসব কি হচ্ছে আমার সাথে?
রক্ত 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 কোথা থেকে এলো? আর আর জলের জায়গায় রক্ত আসছে কিভাবে? ওয়াশরুমের লাইটগুলো অন অফ হতে শুরু করে দিয়েছে সেই মুহূর্তে। যেন একটা কালো ছায়ার মধ্যে নিজের ঠিক পিছনেই দেখলো অঙ্গন। সারা ওয়াশরুম এখন রক্তে ভেসে যাচ্ছে। নলগুলি আপনা থেকেই খুলে গেছে, আর তা থেকে তীব্র বেগে বেরিয়ে আসছে রক্তের স্রোত। শাওয়ারটা খুলে যায় আপনা হতেই। বৃষ্টির ফোঁটার মতো রক্তের কণাগুলো অনবরত ঝরে পড়ছে অঙ্গনের শরীরের ওপর। সাথে আবারও সেই সহস্র মানুষের আর্তচিৎকার শুরু হয়েছে। আমরা তো বাঁচতে চেয়েছিলাম, আমরা তো একটু বাঁচতে চেয়েছিলাম, আমরা তো বাঁচতে চেয়েছিলাম। অঙ্গনের সারা শরীর ঠক ঠক করে কাঁপছে। পাটা যেন মেঝের সাথে কেউ আঠা দিয়ে শক্ত করে আটকে দিয়েছে। শত চেষ্টা করেও নিজেকে সরাতে পারছে না সে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। কেন কেন আমার সাথে এমন করছো তোমরা? কেন কেন? বাইরে তুমুল বেগে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এতক্ষণে। বজ্রপাতের আর্তনাদে সব যেন আজ মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। একটা হাত আয়নার ভেতর থেকে চেপে ধরে অঙ্গনের গলা। ছেড়ে দাও আমাকে। আস্তে আস্তে পরিস্ফুট হয়ে উঠতে থাকে একটা প্রতিবিম্ব আয়নার মধ্যে। সেই মহিলা, হ্যাঁ, যে সেদিন ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল সে। পাশ থেকে খিলখিল শব্দে কারোর হাসির আওয়াজ শুনে চমকে ওঠে অঙ্গন। একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়ে ঠিক ওর পাশেই। তার দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। শরীরের নানান স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে, যা দিয়ে বেরিয়ে আসছে কালচে রক্তের ধারা। কিন্তু সেই শিশুটির ঠোঁটের কোণে ফুটে উঠছে এক ক্রূর হাসি। সামনের আয়নার মধ্যে থাকা মহিলাটি এবার খিলখিলিয়ে হেসে উঠছে, কিন্তু তার চোখে মুখে ফুটে উঠছে তীব্র ঘৃণা আর রাগ। সে বলে চলেছে, কেন 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 সেদিন আমাদের বাঁচালেন না? বলুন কেন? আমরা তো বাঁচতে চেয়েছিলাম। অঙ্গনের চোখের সামনে ফুটে ওঠে সেদিনের প্রতিটি ঘটনা। গাড়িটির অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই মহিলাটি বহুক্ষণ রাস্তায় পড়ে ছটফট করছিলেন। একটা সময় উনি অতি কষ্টে দাঁড়িয়ে অঙ্গনের গাড়ির কাছে আসেন এবং হাত জোর করে বলেন, দাদা দাদা, দয়া করে আমাকে একটু হেল্প করুন। আমার ছেলেটা ওখানে পড়ে আছে, ও দেহে এখনো প্রাণ আছে। আমাদের একটু হাসপাতালে নিয়ে চলুন প্লিজ। একটু একটু সাহায্য করুন দাদা, একটু সাহায্য। আমি এতটা পায়ে পড়ি, একটু সাহায্য করুন। এই কথাগুলো বলেছিল ওই মহিলা প্রাণ ভিক্ষেছে। কিন্তু সেদিন একটা নরপশুর মতো সেই সমস্ত কিছু অগ্রাহ্য করে নিজের স্কেচটা সম্পূর্ণ করেই সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় অঙ্গন। শত আকুতিও সেদিন থামাতে পারেনি অঙ্গন মিত্রকে। অঙ্গন সেদিন শুধু একটা কথাই ওই মহিলাকে বলছিল, I am so sorry. That's not my work. এই কথাটা বলেই ঝড়ের বেগে গাড়ি চালিয়ে চলে যায় অঙ্গন। আয়নার মধ্যে থাকা মহিলা বলে ওঠে এবার, সেদিন একটু একটু করে আমার ছেলেটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। আমি হাজার চেষ্টা করেও আমার ছোট্ট ছেলেটাকে বাঁচাতে পারিনি। তুই তো সেদিনকে আমাকে কোনো রকম সাহায্য না করেই গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলি। আর সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে আসা ট্রাকের ধাক্কায় আমার মৃত্যু ঘটে। না তো সেদিনকে আমি নিজেকে বাঁচাতে পেরেছিলাম, না তো আমার সন্তানকে। আমার মৃত্যুর পর আমার পরিবারকে কি অসহ্য মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে জানিস তুই? মুক্তি নেই,
তোর কোনো মুক্তি নেই। পাপ করেছিলি 3 বছর আগে, সেই পাপের হাত থেকে মুক্তি নেই তোর। আমাদের দুজনের মৃত্যুর জন্য তুই দায়ী, শুধুমাত্র তুই দায়ী। আমাদের মৃত্যুটাকে কাজে লাগিয়ে লোকের কাছ থেকে সহানুভূতি অর্জন করে বিশ্ববিখ্যাত শিল্পী হবি তুই, তাই না? অমর হবে তোর শিল্প, সত্যি অমর হয়ে রইবে। অট্টহাসি হাসতে থাকে সেই প্রেত, সাথে ওই বাচ্চা ছেলেটিও। না না না, আর এই চিৎকার আর্তনাদ সহ্য করতে পারছে না অঙ্গন। পালাতেই হবে, যে করেই হোক পালাতেই হবে এখান থেকে। এক ঝটকায় নিজের গলার উপর থেকে হাতটা সরিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় অঙ্গন। গাড়ির চাবিটা নিয়েই গ্যারাজ থেকে গাড়িটা বার করেই ঝড়ের গতিতে গাড়িটা চালাতে থাকে সে। ওদিকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে, যেন মহাপ্লাবন আসতে চলেছে এই শহর কলকাতার বুকে। কান ফাটানো শব্দে বজ্রপাত হয়েই চলেছে। প্রকৃতিও যেন আজ কোনো ধ্বংসলীলায় মেতে উঠেছে। আমাকে পালাতেই হবে, পালাতেই হবে আমাকে। এইভাবে আমি শেষ হয়ে যেতে পারি না, কখনো না। আমার যে অনেক 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 কাজ এখনো বাকি। কিন্তু 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 আমার সাথে যা হচ্ছে সেসব কি কেবলই আমার কল্পনা, নাকি সবই বাস্তব? আমাকে আমার অপরাধের শাস্তি দিতে ফিরে এসেছে ওরা ফিরে এসেছে আমার অপরাধের শাস্তি দিতে। এইসব ভাবতে ভাবতে ইনসাইড রিয়ার ভিউ মিররে যা দেখে তা দেখে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। সে দেখে সেই দুর্ঘটনায় আক্রান্ত মহিলা এবং তার ছেলের সাথে আরও এক লোক পিছনে সিটে বসে রয়েছে আর জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অঙ্গনের দিকেই। অঙ্গনের পাশের সিটেও এক বৃদ্ধা বসে রয়েছেন, তার মাথা ফেটে রক্ত বেরিয়ে আসছে। সাদা শাড়িটা ভিজে গেছে রক্তে। কিন্তু এরা কারা? এদেরকে তো অঙ্গন চেনে না, আগে কোনোদিন দেখেনি। তবে আমরাও তো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোমার মতো আমাদের কেউ সাহায্য করেনি সেই দিন। একদিন এমনি বৃষ্টির রাতে আমি আমার স্বামীর জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলাম, আর একটা বড় 4 চাকা গাড়ি রাস্তার মধ্যে পিষে নিয়ে চলে যায় আমাকে। রাস্তায় পড়ে চটপট করছিলাম বাঁচার জন্য। হাজার গাড়ি আমার পাশ কাটিয়ে চলে গেলেও কেউ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি সেই দিন। পিছনে বসে থাকার লোকটা, যার মুখ থেতলে গেছে কোনো এক দুর্ঘটনায়, সে বলল, আজকাল মানুষ শুধু মজা দেখে, তাই না অঙ্গন বাবু? দুর্ঘটনা যেখানেই হয় সেই সব জায়গায় আজকাল মানুষ যায় কেবল খবর করতে, কিংবা আপনার মতো দর্শকের ইমোশন নিয়ে খেলা করতে। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষগুলোর কথা কেউ ভাবে না। তাদের অসহায়তার সুযোগ আপনারা আপনাদের মতো মানুষরূপী শয়তানরা নিজেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার কাজে লাগায়। আচ্ছা অঙ্গন বাবু, আপনিও যদি এমনি এক দুর্ঘটনার শিকার হন, কেমন লাগবে আপনার? আপনার মুখের সেই ভয়াবহ অভিব্যক্তি, মৃত্যু যন্ত্রণা, বাঁচার আরতি, অন্য কেউ যদি নিজের তুলিতে ফুটিয়ে তোলে ক্যানভাসে, কেমন লাগবে দেখবে
দেখবেন নাকি একবার? দেখবেন নাকি? কথাটা শেষ করে গাড়িতে উপস্থিত প্রত্যেকেই হাসতে থাকে। না না না, প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ কেউ বাঁচান আমাকে, এদের হাত থেকে আমাকে বাঁচান, আমি মরতে চাই না। আর সেই মুহূর্তেই অঙ্গনের চোখে পড়ে তীব্র হেডলাইটের আলো। মুহূর্তেই চোখটা ঝাপসা হয়ে আসে অঙ্গনের। আর সেই সময় ঘটে যায় আরও এক দুর্ঘটনা। একটা বিশাল লরি এসে মুখোমুখি ধাক্কা মারে অঙ্গনের গাড়িকে। সিটবেল্ট না পড়ে থাকার জন্য কাঁচ ভেঙে বাইরে ছিটকে পড়ে অঙ্গনের শরীরটা। ক্ষত বিক্ষত শরীর থেকে বেরিয়ে আসা রক্তের সাথে বৃষ্টির কণাগুলো মিলে মিশে একাকার হয়ে যায়। কয়েকবার কাটা ছাগলের মতো কেঁপে ওঠে অঙ্গনের শরীরটা। মুখ থেকে শেষবারের মতো বেরোয় দুটি শব্দ, হেল্প মি, হেল্প মি। শিল্পী অঙ্গন মিশ্রের প্রাণহীন শরীরটা পড়ে থাকে শহর কলকাতার বুকে। দ্য গ্রেট এশিয়ান পেন্টিং অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত এক্সিবিশনে প্রদর্শিত হচ্ছে শিল্পী অঙ্গন মিশ্রের দুটি চিত্র। এই দুটি ছবিরই মূল থিম অ্যাক্সিডেন্ট। একটা ছবিতে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এক মা কিভাবে তার শিশুকে বাঁচানোর মরণপণ চেষ্টা করে যাচ্ছে। সেই মায়ের দৃষ্টি যেন সেখানে উপস্থিত, প্রতিটি মানুষের কাছ থেকে সাহায্য ভিক্ষা করছে, এতটাই আকুতি ভরা সেই চিত্র। আর অপর এক চিত্রে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বৃষ্টি ভেজা রাস্তার মাঝে। তার বিস্ফারিত দুই চোখ যেন এক্সিবিশনে উপস্থিত প্রতিটা মানুষকে বলতে চাইছে বাঁচতে চাওয়ার সেই তীব্র চাহিদার কথা। সেই দৃষ্টিতে ভয় আছে, আতঙ্ক আছে, পাপের হাত থেকে পালানোর আপ্রাণ চেষ্টা রয়েছে। পাপ, হ্যাঁ পাপ। এই ছবিটির নাম দেয়া হয়েছে পাপ। কিন্তু কিসের সেই পাপ? অঙ্গনের মৃত্যুর পর ওর আঁকা শেষ ছবি হিসেবে এক্সিবিশনে জায়গা করে নিয়েছে অ্যাক্সিডেন্ট। আরও একটি চিত্র, সেটাও এসেছে অঙ্গন মিশ্রের পেন্টিং একাডেমি থেকে। তবে এই ছবির প্রকৃত মালিক কে সেটা এখনো জানা যায়নি। এক্সিবিশনের লোকেরা যখন অঙ্গনের বাড়ি গিয়েছিল পেন্টিংগুলো আনতে, তখন কোনো এক মহিলা কেবল ওনাদের হাতে তুলে দিয়েছে এই ছবি দুটি। কিন্তু পরে অর্গানাইজাররা খবর নিলেও জানা যায়নি কে ছিল সেই মহিলা। এক্সিবিশন হলে শোনা যাচ্ছে দ্য গ্রেট এশিয়ান পেন্টিং অর্গানাইজেশনের কর্ণধারের গলা। উনি ঘোষণা করবেন কোন চিত্রটি হলো এই শতকের সেরা চিত্র। Angan Mitra is getting the award for the best painter of this century. His best painting is Accident, and another painting from his academy, Pop, is getting the award. সত্যি আজ অমর হয়েছে অঙ্গন, অমর হয়েছে তার আঁকা ছবি। অমরত্ব লাভ করেছে আজ অঙ্গন। আর অঙ্গনের ছবি যাদের জীবন নিয়ে গড়ে উঠেছিল তারা সকলেই। এক্সিবিশনে উপস্থিত এক বিদেশিনী তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, Hey, James, look at the picture, dear. It's amazingly fantastic, isn't? Yes, Annie. It is so fascinating. Do you want this, darling? Yes, dear. I really want it. সেখানে উপস্থিত সৃজনের নজরটা একবার পড়ল পাপ নামক ছবিটির দিকে। সত্যি ফ্যাসিনেটিং বটে। একটা বাঁকা হাসি ফুটে উঠল সৃজনের ঠোঁটের কোণায়। সৃজনের আচমকা মনে হলো ছবির মধ্যে থাকা লোকটির চোখটা যেন একবার জ্বলে উঠল। ঠিক ওর পাশে থাকা ছবিটার মধ্যে থেকেও যেন জ্বলে উঠল সেই রক্তাক্ত মায়ের জ্বলন্ত দৃষ্টি। ক্রূর দৃষ্টিতে সে যেন তাকিয়ে রয়েছে ওই বিদেশিনীর দিকেই। কি জানি হয়তো চোখের ভুল নাকি সত্যি সবটা। কি বলেন আপনারা?